আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত অংশগ্রহণকারী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহ জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রুপে দেখেন আমি একটা ছকপত্র দিয়েছি, অনেকেই হয়তো দেখেছেন। এমনি কমেন্ট বক্সে যারা লিখতেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। কমেন্ট বক্সে অনেকেই দিচ্ছেন, যাদের পক্ষে সম্ভব হয় তারা একটু ওই ফর্মটা ফিল আপ করে নিচে মেল অ্যাড্রেসটা দেওয়া আছে, একটু মেলে পাঠাই দিন, তাহলে তথ্যটা আরো ভালো হবে। আর যাদের মেলে দেওয়ার সুযোগ নাই তারা কমেন্ট বক্সে দিয়ে দিন। স্যার আমরা জি কি ম্যাম। শুরু করবো? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা? 1-2 মিনিট কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিয়ে আমরা ক্লাসে চলে যাই। আমার সাথে 3 জন যুক্ত জি হয়েছে। ম্যাডাম ছিল। হ্যাঁ বলেন। ম্যাম, এই মাস্টার মাদার দিয়ে কি ধানের মাদার করা যায়? হ্যাঁ, মাস্টার মাদার দিয়ে ধানের মাদার করা যাবে, তবে হচ্ছে আপনি যদি কিনতে হয় সেই ক্ষেত্রে মাস্টার মাদার ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যদি এমনি মাদার দিয়েও ধানের মাদার করেন বা একটা ভালো মানের বাণিজ্যিক স্পন দিয়েও ধানের মাদার করেন, তাতেও কোনো সমস্যা নাই। না ম্যাম, আসলে আমি ওই দিন ইনস্টিটিউটে গেছিলাম, তো আগে আলামিন ভাইকে জিজ্ঞেস করছি যে মাস্টার মাদার আছে কিনা। তো সে বলছে যা আছে আপনি নিতে পারবেন। তারপরে ওই জায়গায় আলামিন ভাই ছিল না, অন্য আরেকটা ভাই ছিল, সে মানে মাস্টার মাদার দেয় নাই, বলছে যে আগে এটার নাকি অনুমতি নিতে হয় আপনাকে বা কাউকে জানাইতে হয়। তো এই জন্য না, জিজ্ঞেস ওইটা করলাম। হইলো ওইটা হইলো থাকলে আপনাকে দিবে আপনার ইউজের উপরে, আপনার জিনিসটা আসলে কি কাজে ইউজ দরকার। দেখা যাচ্ছে আপনি জানেন না, চাচ্ছেন একটা মাস্টার মাদার, সে মাস্টার মাদার দিয়ে দিচ্ছে। এটা আপনাদেরকেই হচ্ছে আহ, ইয়ে করার জন্য আর কি। সেই জন্য আমি অনেক সময় বলে থাকি যে জিজ্ঞাসা করে নিবা, আমাকেই বলতে হবে তা না যে কি কাজ করবে। যেমন আপনি যদি মাদার কালচার ইনোকুলেশন করেন তাহলে আপনার মাস্টার মাদার কালচার দরকার। যারা আছে কমার্শিয়ালি মাদার বিক্রি করে, বড় বড় উদ্যোক্তা আছে। এখন আপনি ধানের মাদার করবেন, আপনাকে একটা বাণিজ্যিক স্পন অথবা একটা ভালো মানের মাদার দিয়ে দিলেই হচ্ছে। সেখানে আপনি অযথায় আপনারও পয়সা খরচ হচ্ছে, 2-3টা মাস্টার মাদার নিচ্ছেন, অথচ যিনি উদ্যোক্তা উনি এসে হয়তো আর ওই মাস্টার মাদারটা পাচ্ছে না। তার জন্য দরকার সে 3টা মাস্টার মাদার নিয়ে গেলে সে 150 মাদার কালচার বানায় নিজের উৎপাদনও করতে পারবে, বাইরে আপনাদের মতো যাদের প্রয়োজন তাদেরকে সাপ্লাই দিতে পারবে। এই জন্য ডিমান্ড বুঝে আর কি বিক্রি, সেটা সবগুলা যে আমাকে বলতে হবে তা না, জিজ্ঞাসা করে নিয়ে সেই অনুপাতে। অথবা দেখা যাচ্ছে যে আপনি একজন নতুন চাষি, আমার কাছ তো শুধু বিক্রি না, আপনি এসে এই ঠান্ডার মধ্যে চাচ্ছেন যে আমাকে মিল্কি মাদারের একটা টিস্যু দাও, বিক্রি করলেই 30 টাকা পেয়ে যাবে, এটা তো আমার কাজ না, তাই না? এই ঠান্ডার মধ্যে আপনি নিলে, আপনি নতুন চাষি, এখন আবহাওয়া খারাপ, হবে না। ইনস্টিটিউট করতেছে, ইনস্টিটিউট লাভ লস তো চিন্তা করে না, এই মাসে করলে কেমন হয়, পরের মাসে কেমন হচ্ছে। আপনি নেবেন কখন? আরো কয়দিন গেলে, যেমন অন্য সময় ফেব্রুয়ারি মাসে চাষিদেরকে আমরা দেই, এইবার আমি নিষেধ করতেছি যে আপনারা মার্চ মাসে দিয়ে নেন, ফেব্রুয়ারিতেও এখনো কিন্তু প্রচুর ঠান্ডা। আপনি যখন বাইরে খোলা ঘরে রাখবেন তখন এটা মাইসিলাম রান করবে না, আপনি ক্ষতির সম্মুখীন হবেন, লসে পড়বেন। এই লসটা যাতে আপনার না হয় সেই কারণে না দেওয়া আর কি, যে আপনি এখন না নিন আর কদিন পরে নেন। বিষয়গুলো এরকম, না দেওয়ার বিষয় না। ইনস্টিটিউটে বিভিন্ন ভ্যারাইটির প্রচুর পরিমাণে মাদার কালচার, মাস্টার মাদার কালচার, পিওর কালচার, বাণিজ্যিক স্পন এইগুলো আছে। আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আজকে এসে যদি আপনি ওয়েস্টার বিগের মাদার চান, ইনস্টিটিউট আপনাকে দিবে না। কেন দিবে না? যে এটা দিয়ে আপনি যদি স্পন বানান, তাহলে এটা স্পন রান করে যখন কেটে দিবেন তখন এখান থেকে আবার মাশরুম বের যে হওয়ার টাইম হবে,
তখন এটা উপযুক্ত আবহাওয়া এই মুহূর্তে পাবেন না, সেই জন্য আপনাকে দিবে না। বিষয়টা এরকম। আমার 100 মাদার জমে গেছে ওয়েস্টার বিগ, আমি এখন নিয়ে কালচার হাউসে কেটে দিব। এটা তো আমার বিক্রি করতে হবে আপনার কাছে, এমন তো কোনো কথা না। বিক্রি করলে তো আপনি লসে পড়বেন। বিষয়গুলো এরকম, এই জন্য আলাপ করে নিয়ে তারপরে দেওয়ার কথা বলা হয়। ক্লিয়ার হয়েছেন আপনি? ম্যাম, জি ম্যাম। ম্যাম আমি কিছু এই যে মিল্কি মাশরুম করতে চাইতেছি। হ্যাঁ, আগামী আপনি মার্চ মাস এই- থেকে করবেন। আগামী মার্চ মাস থেকে করবেন। আপনারা ইনস্টিটিউট থেকেও মাদার পাবেন, এবং যেই সমস্ত উদ্যোক্তা, বড় বড় উদ্যোক্তা আছে যারা ইনস্টিটিউট থেকে মাস্টার মাদার নিয়ে যেয়ে আবার মিল্কি মাশরুমের সাব মাদার করে, সেই সমস্ত উদ্যোক্তাদের কাছ থেকেও কিনে নিতে পারবেন। আপনি যেহেতু সিংগায়, আমার সাভার থেকেও নিতে পারবেন। জি ম্যাম, আমি ধানের মাদারটা কইরা নিতে চাইতেছিলাম। তো এই ক্ষেত্রে আমি কবে থেকে শুরু করতে পারি? আপনি মার্চ মাস থেকে শুরু করেন, এখনো তো ঠান্ডার ভাবটা আছে, মার্চ মাস থেকে শুরু করেন। আচ্ছা ম্যাম। ঠান্ডাটা আর একটু আর কমে যাক এই সপ্তাহে। ম্যাম আমি ওই শীতের মধ্যে কিছু স্পন করছিলাম। তো স্পন গুলো ম্যাম হচ্ছে ইটা ব্যবহার করা যাবে? কোনগুলো? আপনার কথাটা কেটে আসছে, আমি শুনতে পাইনি। ফাহিম সিঙ্গার, আপনার কথাটা কেটে আসছিল, আমি শুনতে পাইনি, আবার একটু বলতে হবে। এইগুলো ম্যাম ওই আমার যে কিছু স্পন করছিলাম, 200 স্পন করছিলাম। হ্যাঁ, ম্যাম কি শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, 200 স্পন তো ওই করেছিলেন। 200 স্পন থেকে আমার দেখা গেছে, হ্যাঁ, 30টা স্পনের মতো দেখা গেছে ওই জায়গা থেকে ওইগুলার মানে বেশি পানির কারণে মাইছিলাম ছড়ায় নাই, কিন্তু খড়টা হইলাম ওই একই রকম আছে, নষ্ট হয় নাই, ভেজা অবস্থায় আছে। এগুলা কি আবার ব্যবহার করা যাবে? যদি নষ্ট না হয়ে থাকে তাহলে এই খড়গুলোকে আপনি আবার ইউজ করতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার এগুলা হয়েছে? কি মিল্কি মাশরুমে কি ব্যবহার করতে পারবো? না, 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 আপনি এগুলো জি দিয়ে ম্যাম। ওয়েস্টার বানাই ফেলেন। আর ভেজা থাকলেও কিন্তু আপনি যদি মাদার পার্সেন্টেজটা একটু বাড়ায় দেন, ও খুব সুন্দর ভাবেই রান করে। গতদিন দেখেন আমি একটা পোস্ট দিয়েছিলাম, ভেজা থাকলেও মাদার যদি 40 থেকে 50% এরকম দেওয়া যায় তো বেশ ভালোভাবে রান করে। তো আমরা আজকে নতুন ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম। জি, বলেন। ম্যাডাম একটা ছোট প্রশ্ন ছিল, মানে বলেন। আমি একটু এই যে ধানের মাদা তৈরি করছি, তো এগুলো একটু দেখাবো, এটা একটু হ্যাঁ, দেখেন। দেখেন তো যে কতদিন মানে ইউজ করার উপযোগী হয়েছে কিনা। আপনি ধানের মাদার যেদিন বানাবেন সেদিন থেকে মাদারের বয়স 10 দিন হইলেই আপনি এটা ইউজ করতে পারবেন। ম্যাডাম 16 দিন চলছে। হ্যাঁ, ইউজ করে ফেলেন, ওভার হয়ে যাবে। 10 থেকে 12 দিন হইলেই এটা ব্যবহারের উপযোগী। 7-8 দিনেই সাদা হয়ে যায়। 7-8 দিনেই জি সাদা হয়, 10 থেকে 12 দিন হইলেই এটা ইউজ করার উপযুক্ত। ম্যাডাম, ওর মধ্যে এখনো কিন্তু ওই যে ধানের ইয়েগুলা মানে কালার গুলা কিন্তু এখনো দেখা যাচ্ছে, সব কিন্তু সাদা হয় না। সমস্যা কিছু নেই? কিছু তো দেখা যাবেই, সমস্যা নাই। এটা তো আর সাদা তুলার হচ্ছে। মতো পলিথিনের উপর দিয়ে মানে পিপির উপরের দিকে তুলার মতো উঠে যাচ্ছে ওইটা। হ্যাঁ, হ্যাঁ, মাইসিলিয়াম ইয়ে হয়ে উঠে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এটা ইউজ করে ফেলেন। ও, আর আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, ওই মিল্কি মাশরুম আপনার কাঠের গুঁড়া দিয়ে কি তৈরি করা যায় না? হ্যাঁ, কাঠের মানে গুঁড়া খড় দিয়ে ছাড়া। মাদার বানাতে পারবেন। শুধু কাঠের গুঁড়াতে স্পন ভালো হবে না, মাদার অর্ধেক না মানে খড়, বাণিজ্যিক। অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া। কাঠের গুঁড়াতে হবে না তা না। ও, আপনার যদি খড়ের সংকট থাকে তাহলে অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া। ও, শুধু কাঠের গুঁড়াতেও আচ্ছা হয়, আচ্ছা কিন্তু ম্যাডাম। ওইটা ওই পরিমাণে ফলন দেয় না। জি। আচ্ছা ম্যাডাম, ওই যে আপনি ধানের মাদার তো করা শিখিয়েছেন অনলাইনে, ওটা তো যাই হোক, এখন গমেরটা, গম দিয়ে যদি করা হয়, ধান তো ফাটাইতে হয়, গম কি করতে হয়? গম নরম হবে। গম ভিজায়ে রাখবেন আগে 1-2 ঘন্টা। গমটা যথেষ্ট সফট হবে, স্ফীত হবে, দেখলে বুঝতে পারবেন। 1 কেজি শুকনা গম, এটা ভিজে স্ফীত হয়ে সিদ্ধ হয়ে প্রায় 1.5 কেজি মতো, বা 1 কেজি 600 গ্রাম এরকম হয়ে যায়। আচ্ছা। গমের চেহারাটা দেখলে বোঝা যাবে, একদম তারপরে কি তুলতুলে নরম হবে। কতক্ষণ জাল দিতে হবে? কেমন নরম হবে এটা মানে জাল দেওয়ার পরে? এটা গম ভিজায় রাখবেন যতক্ষণ, তার উপরে নির্ভর করবে গমটা সিদ্ধ হইতে। স্ফীত হইলে গমের চেহারা দেখলে বুঝবেন। গম ভিজায় রাখলে
যেমন ছোলা জি আমাদের যদি ভিজানো কম হয়, যতই সিদ্ধ করেন না কেন এটা আবার সংকুচিত হয়ে আসে, জি তাই না? আমরা যে রোজার দিনে জি ছোলা জি খাই, জি অনুরূপ ভাবে গমটাও ভালোভাবে 1-2 ঘন্টা ভিজানো হইতে হবে, তারপরে সিদ্ধ বসাইলে আপনি চেহারা দেখলেই বুঝবেন এরকম ছোলার মতো টসটসে হয়ে যাবে, স্ফীত হবে, দেখলে বোঝা যাবে যেটাই সিদ্ধ মানে হয়ে। একবারে তো সিদ্ধ করে একবারে নরম করা আপনি যাবে না, আপনি সেটা কত হাত পার্সেন্ট আপনি করতে হবে? হাত দিয়ে এরকম চাপ দিলে গমটা হয়ে যাবে। গলে যাবে? হুম, একদম তো গলবে না, এটা চাপ খেয়ে ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আমি বুঝলাম। নতুন নতুন ক্লাসে চলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। আমি প্রথমে শুনতে পাচ্ছিলাম না, আসলে আমার ইয়ে তো বন্ধ ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে আলোচনায় যাই। সম্মানিত অংশগ্রহণকারী, আমাদের সামনে গরম আসতেছে। যেহেতু গরমের সময় আমাদের ওয়েস্টারের ফলন একটু তুলনামূলকভাবে কমে যায়, সেই কারণে এবার আমরা চিন্তা করতেছি যে গরমে কিভাবে আপনারা ওয়েস্টার সাকসেসফুলি চাষ করতে পারেন, ওয়েস্টারের কোন জাতগুলো আপনাদের কাছে দিব। আমরা আগেও জানি, তারপরে এবার আমরা ট্রায়াল দিয়েছি আপনাদেরকে, ওই জাতগুলো ওইভাবে আপনাদের হাতে তুলে দিব। পাশাপাশি আপনারা যারা আগ্রহী আছেন ওয়েস্টারের পাশাপাশি ঋষি এবং মিল্কি মাশরুমটা এবার প্রচুর পরিমাণে চাষ করবেন, তাহলে দেখবেন যে মাশরুমের অভাব হবে না। তো সেই কথাকে মাথায় রেখে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঋষি মাশরুমের চাষ পদ্ধতি, যে ক্লাসটা সেটা। এটা ঋষি মাশরুমটা হচ্ছে ঔষধি গুণ মাশরুম হিসেবে আসলে বিশ্বে পরিচিত। এটা কিন্তু আমরা ওয়েস্টার যেমন সবজি হিসেবে খাই, এই ঋষিটাকে সবজি হিসেবে খাওয়া যায় না। এটা বিশেষ করে চীন, জাপান এবং মালয়েশিয়াতে এটা হার্বাল মেডিসিন হিসাবে এই মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আগে যারা দেখবো গ্যানেক্স, ডিএক্সএন কোম্পানি, মালয়েশিয়ান, এদের সমস্ত প্রোডাক্ট কিন্তু জ্ঞানো সাবান, জ্ঞানো পেস্ট, এইগুলা সব কিন্তু এই ঋষি মাশরুম থেকে তৈরি হতো, এবং এইগুলা খুবই কস্টলি ছিল। কস্টলি কেন? ঋষি মাশরুমটা খুবই কস্টলি, এবং যেহেতু মালয়েশিয়া থেকে এগুলো করা হতো যার কারণে দামটা বেশি পড়তো। তা আমাদের দেশে এখন অনেক চাষিরাই বাণিজ্যিক ভাবে এই ঋষি মাশরুম চাষ করছে। এই ঋষি মাশরুম দিয়ে বিভিন্ন জটিল রোগের ঔষধ, ঋষির মাইসিলিয়াম থেকে শুরু করে স্পোর পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আপনার কাজে লাগে ঔষধ তৈরিতে। মাইসিলিয়াম থেকে শুরু করে ঋষির স্পোর, প্রচুর শুকনা রাষ্ট্রী স্পোর পড়ে। ওয়েস্টারটা যেমন সাদা দেখা যায় না, ঋষির স্পোর ব্রাউন কালার, এটা স্পষ্ট দেখা যায়। এই স্পোরটা দিয়েও প্রচুর ওষুধ বানানো হয়। এছাড়া হচ্ছে কসমেটিক শিল্পে এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সাবান, লোশন, শ্যাম্পু, ম্যাসেজেল, এমনকি চা, কফি, চকলেট ইত্যাদি তৈরিতেও চায়নাতে দেখবেন প্রচুর পরিমাণে এরা এটা ব্যবহার করে থাকে। এই যে ঋষি মাশরুমের চা যেটা, এটা চায়নাতে তাদের বক্তব্য হইলো যে যারা ঋষির চা খায় রেগুলার, তাদের মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি আক্রমণ করতে পারে না, এরকম একটা বিষয়। তো মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে এই ঋষি মাশরুম উৎপাদনের খুব সহজ প্রযুক্তি আছে। এটা ওয়েস্টারের মতোই অনেকটা, শুধু ওপেনিং প্যাটার্নের জায়গায় যে একটু ভিন্ন। আর এই মাশরুমের 9টা জাত আছে খুব ভালো, যেটা বাংলাদেশের আবহাওয়ায় মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত চাষ উপযোগী। এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার সংরক্ষণ গুণ অনেক বেশি। আমাদের ওয়েস্টার্ন মাশরুমটা যেমন দ্রুত নষ্ট হয়ে যায়, ঋষি মাশরুমটা শুকায় এটা 1-2 বছর পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা নাই। এটার বাজার মূল্যটাও অনেক বেশি। আমাদের বাংলাদেশেও যে হার্বাল মেডিসিন যে ইয়েগুলো আছে, তারাও প্রচুর পরিমাণে ঋষি মাশরুম কেনা, যেমন মডার্ন হার্বাল, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। মডার্ন হার্বাল প্রচুর পরিমাণে ঋষি মাশরুম কেনে। মাগুরা বাবুল আছে, সেও যথেষ্ট ঋষি মাশরুম কেনে। হার্বস ওয়ার্ল্ড আছে, এরকম আমাদের বেশ কিছু, সবগুলোর নাম হয়তো এই মুহূর্তে আমার খেয়াল নাই, বেশ কিছু হার্বাল ইয়ে আছে যারা প্রচুর পরিমাণে এই ঋষি মাশরুম ক্রয় করে থাকে। তো বাণিজ্যিক ভাবে আমাদের সৈয়দপুরের ফাতেমা মাশরুম, কুমিল্লার খিদমা মাশরুম, মাগুরার বাবুল আক্তার, এরাই হচ্ছে এই ঋষি মাশরুম বাণিজ্যিক ভাবে চাষ করতেছে প্রচুর পরিমাণে। এর মধ্যে আমাদের দেশে প্রথম ঋষি মাশরুম বাণিজ্যিক আকারে চাষ শুরু করেছে সৈয়দপুরের ফাতেমা মাশরুম, এবং এই তার নিজের উৎপাদিত মাশরুম দিয়ে সে নিজেই প্রক্রিয়াজাত বিভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল এগুলো তৈরি করে থাকে।
তো আমরা অলরেডি বৈশিষ্ট্যগুলা এই কথার ভিতরে পেয়ে গেছি। এর মধ্যে যে বৈশিষ্ট্যটা আবার বলতে হয় যে ঋষি মাশরুম সরাসরি সবজি হিসেবে খাওয়া যায় না। এর কারণ এটার ফ্রুট বডি আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে খুবই কাস্টল প্রকৃতির, যার কারণে এটা সবজি হিসেবে খাওয়া যায় না এবং এটা তিতা স্বাদযুক্ত। এটা আমাদের দেশে আমরা কিভাবে খাওয়ার কথা বলি লোকজনকে, 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ ঋষি মাশরুম পাউডার অথবা আস্ত ঋষি মাশরুম ছোট ছোট করে কাটা দিয়ে জাল দেওয়ার পরে 1 লিটার পানি যখন হাফ লিটার পানিতে পরিণত হবে, তখন এটা গ্রিন টির মতো একটা কালার বের হবে। এইটা আমরা চা হিসেবে খেয়ে ফেলবো। এটাকে আসলে চা বলতেছি আমরা, এটা আসলে এক ধরনের ওয়াটার এক্সট্রাক্ট। এইটা রেগুলার খাইলে তার ইমিউন সিস্টেম ভালো থাকে। ইমিউন সিস্টেম ভালো থাকে বিধায় কোনো প্রকার কোনো রোগ বালাই হয় না। বিশেষ করে যারা হার্টের রোগী, কোলেস্টেরলের প্রবলেম আছে, তাদের জন্য ঋষি মাশরুম খুবই ভালো। এবং ঋষি মাশরুমে কিছু উপাদান আছে যা কি করে এই ক্যান্সার এবং টিউমার সেল গঠনে বাধা প্রদান করে। সাইটারপিন বলে একটা উপাদান আছে যা ক্যান্সার এবং টিউমার সেল গঠনে বাধা প্রদান করে। এটার যে মরফোলজি আমরা একটু দেখি, যে মাইসিলিয়াম তো সব মাশরুমেরই হচ্ছে সাদা কালার, এটা আমরা জানি। তারপরে যে প্রাইমোডিয়াটা বের হয় এটা বাদামি শক্ত কিছুটা সাদা, এই যে এরকম একটা প্রাইমোডিয়া বের হয়। এরপরে যে জিনিসটা বের হয় এই যে হরিণের শিঙের মতো মাথা, এটাকে আমরা বলতেছি অ্যান্টলার। তারপরে যে স্টেজটা এটাকে বলতেছি আমরা কঙ্ক। আর এই পাশে যেটা এটা ম্যাচিউর ফ্রুট বডি। যতক্ষণ পর্যন্ত এই ফ্রুট বডির কিনারা সাদা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধরে নিতে হবে এটা ম্যাচিউর হয় নাই। যখন এই সাদা কিনারাটা মিলিয়ে যাবে তখন এটা ম্যাচিউর ফ্রুট বডি এবং এটা তখন হারভেস্ট উপযোগী, তখন আমরা এটা হারভেস্ট করব। সেই বর্ণনাগুলো এখানে বলা আছে আর কি, যে কোনটা অ্যান্টলার কোনটা কম। আমি ছবির মাধ্যমে এটা দেখাই দিলাম আপনাদের। ঋষি মাশরুমের বিভিন্ন স্টেজ। এটার জন্য যে অনুকূল পরিবেশগত অবস্থা, ঋষি মাশরুম চাষের জন্য আলোটা এত জরুরি না। আমরা যেমন ওয়েস্টার মাশরুমের ক্ষেত্রে আলো কম হইলে ফলন কমে যায়, ঋষি মাশরুমের ক্ষেত্রে এমনটা না। এবং ঋষির ক্ষেত্রে আর একটা যেটা সুবিধা, যে ওয়েস্টারে যেমন গরমের সময় বারে বারে পানি দেওয়ার প্রয়োজন হয়, ঋষি মাশরুমে কিন্তু এরকম বারে বারে পানি দেওয়ার প্রয়োজন হয় না। দিনে 3 থেকে 4 বার এরকম পানি স্প্রে করলেই চলে। তবে পানি স্প্রে কম হইলে ফলনে একটু তারতম্য হয় আর কি। কিন্তু ওয়েস্টারের মতো এরকম শুকায়া মারা যাওয়া, পুরাটা নষ্ট হয়ে যাওয়া, এরকম ঘটনা ঘটে না। এটার চাষ প্রণালী, চাষের জন্য প্রথমেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে জাত নির্বাচন করতে হবে। আমাদের ইনস্টিটিউটে হচ্ছে 9টা জাত আছে। এই 9টা জাতের মধ্যে GL4, GL7 এবং GL9 এই 3টা বাণিজ্যিক ভাবে চাষ করার মতো, কারণ এই 3টার ফলন অনেক অনেক বেশি যতগুলা জাত আছে। তো আপনারা যারা হচ্ছে কমার্শিয়ালি চাষ করার জন্য ঋষি মাশরুমের জাত নেবেন, তারা সবসময় ইনস্টিটিউট থেকে বলবেন GL4, GL7 এবং GL9 এই 3টা জাত নেবেন। এটার চাষ প্রযুক্তি নির্বাচন করতে হবে। এটার চাষ প্রযুক্তি আসলে হচ্ছে আমরা কাঠের গুঁড়ায় ওয়েস্টার মাশরুম যেভাবে চাষ করতেছি ঠিক একইভাবে এটা চাষ করব। এটা পিওর কালচার, মাদার কালচার রক্ষণাবেক্ষণ যেটা ইনস্টিটিউট করতেছে, করে থাকে। সাবস্ট্রেট এবং সাপ্লিমেন্ট নির্বাচন করতে হবে। এটার সাবস্ট্রেটের জন্য কাঠের গুঁড়া সবচেয়ে ভালো। আর সাপ্লিমেন্ট হিসেবে আমরা ওয়েস্টারে যেমন ব্যবহার করতেছি গমের ভুসি, ঋষির ক্ষেত্রে আমরা গমের ভুসির পাশাপাশি ধানের কুড়া যেটা, এইটা ব্যবহার করে দেখেছি যে অনেক ভালো ফলন পাওয়া যায়। সাবস্ট্রেট ফর্মুলেশন, স্পন তৈরি এবং স্পন প্যাকেট কর্তন ও পরিচর্যা, এরপরে সংগ্রহ, ফলন ও সংরক্ষণ। এই যে জাতগুলোর কথা আমি বলেছি সেই জাতগুলো এখানে দেখানো হয়েছে। এর মধ্যে GL4, GL7 এবং GL9 এই 3টা কমার্শিয়ালি চাষ। এই যে চাষের যে প্রযুক্তি নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা আধা কেজি ওজনের প্যাকেট ওয়েস্টার মাশরুম যেভাবে করি আমরা, আধা কেজি 500 গ্রাম কাঠের গুঁড়া ব্যাক কাল্টিভেশন, এইটা
আরেকটা করতে পারি আমরা, সিলিন্ডার সাইজ প্যাকেট করতে পারি ঋষির ক্ষেত্রে 1 কেজি ওজনের। মানে সাবস্ট্রেট বেশি হলে তখন দেখা যায় যে ফুড বডির সাইজটা আকারে অনেক বড় হয়, যেটা এই যে সিলিন্ডার প্যাকেটটা আমরা এখানে প্রথমেই ছবিতে দেখিয়েছি। এই যে এটা সিলিন্ডার সাইজ 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম এরকম হয়, যেটা অনেকেই এবার ওয়েস্টারের প্যাকেট বানাইছেন সিলিন্ডার সাইজ, সেই সিলিন্ডার সাইজ এটা। আর এটা হলো সেই আধা কেজি ওজনের প্যাকেট। আর বিশ্বের অনেক জায়গায় দেখা যায় লক কাল্টিভেশন হয়, বোতল বা পট কাল্টিভেশন হয়, আমাদের এইগুলো এত জরুরি না। তবে এই মাশরুমের ক্ষেত্রে একটা ইনফরমেশন জরুরি, সেটা হচ্ছে যে আমরা যদি আধা কেজি ওজনের প্যাকেট তৈরি করি তাহলে দেখা যায় যে কাঠের গুঁড়ার মাদার দিয়ে ইনোকুলেশন করলেই খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর যদি আমরা সিলিন্ডার প্যাকেট তৈরি করি তাহলে আমরা পাট কাঠি অথবা বাঁশের কাঠি দিয়ে যদি মাদার কালচারটা তৈরি করে নেই প্যাকেটের হাইট অনুযায়ী এরকম লম্বা করে, তাহলে কি হয় যে আমরা যখন এই পুরা কাঠিটা পুঁতে দিচ্ছি তখন ওই যে পাটকাঠির ভেতরে যে দেখবেন যে একটা হোল থাকে লম্বা বরাবর পর্যন্ত, এটা দিয়ে এয়ারেশনটা ভালো হয়। পাশাপাশি এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরা প্যাকেটে যে মাইসিলিয়ামটা যাচ্ছে এই কাঠির মাধ্যমে, তখন চতুর্দিক থেকে তাড়াতাড়ি মাইসিলিয়াম কমপ্লিট হয়ে প্যাকেটটা দ্রুত মাইসিলিয়াম সম্পন্ন হয়, বিধায় কন্টামিনেশনের চান্স কম থাকে। এছাড়া আমরা যদি সিলিন্ডার প্যাকেট চাই যে কাঠের গুঁড়া দিয়ে ইনোকুলেশন করব, তাহলে মাঝখানের যে ছিদ্রটা করা হয় আমাদের খেয়াল করতে হবে এই ছিদ্রটা যাতে ভালোভাবে হয়, এবং আমরা এই তলা পর্যন্ত ছিদ্রটা দিয়ে যাতে কাঠের গুঁড়ার মাদার খুব ভালোভাবে প্রবেশ করাই দিতে পারি, যাতে সব দিক থেকে খুব ভালোভাবে মাইসিলিয়ামটা রান করে। তবে দেখা গেছে পাটকাঠি বা বাঁশের কাঠি দিয়ে মাদার তৈরি কাঠের গুঁড়ার চেয়েও লম্বা প্যাকেটের ক্ষেত্রে ভালো হয়। এটার এই যে সাবস্ট্রেট এবং সাপ্লিমেন্টের যে বিষয়গুলা আমি একেবারেই সহজ ভাবে বলি। আমরা ওয়েস্টার মাশরুমের ক্ষেত্রে যেইভাবে 16 কেজি কাঠের গুঁড়া তার সাথে 8 কেজি গমের ভুসি এইভাবে যেভাবে মিশ্রণটা তৈরি করি ঠিক সেম, শুধুমাত্র আমরা যেই কাজটা করতে পারি গমের ভুসির পরিবর্তে ধানের কুড়া, যেটা চালের কুড়া যেটা বলতেছি আমরা, মেশিন থেকে ধান ভাঙানোর পরে চাউল ঝাড়ার পরে যেটা বের হয় সেটা কুড়া, সেই কুড়াটাকে ব্যবহার করতে পারি। অথবা আমি 4 কেজি গমের ভুসি 4 কেজি ধানের কুড়া এরকমও ব্যবহার করতে পারি। ধানের কুড়াটার দামও তুলনামূলকভাবে কম এবং ঋষি মাশরুম কুড়াটাকে বেশি পছন্দ করে গমের ভুসির চাইতে। আর সব সেম, একদম ওয়েস্টার্ন মাশরুমের মতো, যারা ওয়েস্টার্ন মাশরুমের সিড প্রোডাকশন অলরেডি করতেছেন একদম সেম, পানি চুন তুলা টুলা সব একদম সেম। এটা করার পরে আমরা কি করব, প্যাকেট তৈরি করার পরে প্যাকেটটাকে জীবাণুমুক্ত করতে হবে। সেই জীবাণুমুক্ত আমরা কোথায় করব, ড্রামে অথবা অটোক্লেভে অথবা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে, যেখানেই হোক না কেন আমরা জীবাণুমুক্ত সিস্টেমও সেই একই রকম ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেরকম করি ঠিক একইভাবে এটা জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পরে আমরা কি করব, আমার আগে থেকে তৈরিকৃত মাদার, সেটা আমি ইনস্টিটিউট থেকেও নিতে পারি অথবা ভালো কোনো উদ্যোক্তার কাছ থেকেও নিতে পারি, সেই মাদার দিয়ে আমি প্যাকেটটাকে ইনোকুলেশন করব। ইনোকুলেশন করে ইনকিউবেশন রুমে রেখে দিব। যখন পুরা প্যাকেটটা সাদা মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন প্যাকেটটাকে কেটে দিতে হবে। সেই প্যাকেটটা কাটার ক্ষেত্রে আমরা এইভাবে সাইড ওপেনিংও করতে পারি, এইভাবে টপ ওপেনিংও করতে পারি। সেটা কেমন, যে এই যে রাবার ব্যান্ড তুলা নেক ওয়েস্টারের ক্ষেত্রে যেভাবে খুলি, খুলে এখানে রাবার ব্যান্ডে বাঁধি, বাঁধার পরে শুধু এক পাশে এরকম স্কোয়ার শেপে 1 ইঞ্চি স্কোয়ার শেপে নিচের দিকে এইভাবে লোয়ার অ্যাবডোমেনে আমরা কেটে দিব। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো নেক রাবার ব্যান্ড তুলা কোনো কিছুই খুলবো না, এরকমই রেখে দিব, আমার উপর দিয়ে মাশরুম বের হবে। দুইটাই ভালো। যারা পানি স্প্রের ক্ষেত্রে একটু কম সতর্ক তারা সাইড ওপেনিং করবেন, আর যারা সতর্কতার সাথে পানি স্প্রে করতে পারবেন তারা টপ ওপেনিং করবেন। দুইটার ক্ষেত্রে ফলনে কোনো হেরফের নেই, দুই ধরনের কাঠই এটাতে ভালো। এবার চাষ ঘরে সাজিয়ে রেখে দিনে 3 থেকে 4 বার 5 বার এরকম বারে বারে পানি স্প্রে করে দিবেন। পানি স্প্রে করে দিলে এভাবে পরিচর্যা করলে একটা প্যাকেট
3 থেকে 7 দিনের মধ্যেই এইরকম এই যে সাদা, আমরা যেন দেখে ভয় না পাই যে আমার প্যাকেটটা বোধহয় নষ্ট, যা সাদা একটা গুটির মতো এরকম বেরোবে। তার 5 থেকে 10 দিনের মধ্যে এরকম হবে, তার কিছুদিনের মধ্যে এরকম হবে, তারপরে এরকম, অর্থাৎ জাত ভেদে আমি প্যাকেট কেটে দেওয়ার 35 থেকে 60 দিনের মধ্যে এটা সংগ্রহের উপযোগী হবে। এই যখনই বুঝবো যে এই কিনারা মিলিয়ে গেছে, সাদা এটা নাই, তখনই ধরে নিতে হবে আমার এটা তোলার উপযোগী হয়েছে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বের হইলে আমরা যেন কই ভয় না পাই যে এটা ফাঙ্গাস গ্রো করছে বা নষ্ট হয়ে গেছে। এইটা ঋষি মাশরুমের টুইন হেড বলতে পারি আমরা, ওয়েস্টার্ন মাশরুমের মতো এরকম একটা বলের মতো, তুলার মতো সাদা এরকম বেরোবে। যখন এরকম হইলো তখন আমরা এই গোড়াটা কেটে দিব, দিলে এখান থেকে আবার মাশরুম আসবে। এইভাবে আমরা যদি আধা কেজি ওজনের প্যাকেট হয় তাহলে 2 বারই সর্বোচ্চ ফলন দেয়, 3 বারে যেটা আসে সেটা একেবারেই নেগলিজেবল। আমরা 50 থেকে 60 গ্রাম, 65 গ্রাম, সর্বোচ্চ 70 গ্রাম পর্যন্ত ফলন পেতে পারি। আর যদি আমার 1 কেজি ওজনের প্যাকেট হয় তাহলে আমরা 60 থেকে 80 গ্রাম পর্যন্ত ফলন পেতে পারি। এছাড়া এই যে বোতলে চাষ পদ্ধতি অনেকেই করে, বোতলটা সবার জন্য একরকম না। এটার এই যে যে সিমটমটা, হারভেস্টের সিমটমটা, সেটা আবার আমি এখানে দেখাইছি। আর এটা হচ্ছে সংরক্ষণের যে পদ্ধতি, সেটা হচ্ছে ঋষি মাশরুম আমরা সানড্রাই করে এরকম পিপি ব্যাগে ভরে সিলিং করে আমরা রেখে দিব। মজার ব্যাপার হলো যে ওয়েস্টারের চেয়ে এটা ময়েশ্চার পার্সেন্টেজ কম থাকার কারণে 1 কেজি শুকনা ঋষি মাশরুম পেতে সর্বোচ্চ 3 থেকে 3.5 কেজি, 4 কেজি মাশরুম শুকাইলেই এটা 1 কেজি শুকনা মাশরুম পাওয়া যায়। এই ছিল মোটামুটি আমার ঋষি মাশরুমের ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের উপরে। আজকে যে ক্লাসটা হলো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা ম্যাম? বলেন। ঋষি মাশরুমের যে আপনার মাদারটা বললেন যে আপনার বাঁশের দিয়ে বা পাটকাঠি দিয়ে, এটা যদি একটা ক্লাসের মাধ্যমে বোঝানো হতো তাহলে ভালো হতো, মাদার তৈরিটা। আচ্ছা, এটা যেহেতু ওয়েস্টার্ন মাশরুমের ক্লাস আমি নিয়েছি, আমাদের গ্রুপে দেখেন পাটকাঠি দিয়ে মাদার তৈরি ক্লাস আছে। তারপরে আজকের এখনকার ক্লাসে আমি আবার বলে দিচ্ছি। আমরা প্যাকেটের যে সাইজ, প্যাকেটের হাইট অনুযায়ী, যদি আমার আধা কেজির প্যাকেটেও আমি পাটকাঠি দিয়ে বা বাঁশের কাঠি দিয়ে করতে চাই, তাহলে ওই প্যাকেটের হাইট অনুযায়ী আমি ছোট ছোট করে পাটকাঠি বা বাঁশের কাঠি যেটাই হোক কেটে নিব, এতটুক করে করে ভেঙে নিব। যদি লম্বা প্যাকেট হয় তাহলে এরকম বড় ভেঙে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এইগুলাকে পানিতে, গামলার মধ্যে পানি দিয়ে একটা পানিতে হচ্ছে ভিজিয়ে রাখবো। এই কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কি করব, এটা কসলায় ধুবো, যাতে এটার গায়ে কোনো প্রকার কোনো ময়লা কোনো কিছুই না থাকে। ধোয়ার পরে এরকম আটি বেঁধে এরকম ধরবো, এরকম খাড়া করে আটি বেঁধে ধরবো। ধরলে কি হবে, অতিরিক্ত পানিটা চুয়ে এখান থেকে পড়ে যাবে। এই অবস্থায় কি করব, একটা পিপির ভেতরে আমার ধরবে হলো 60টা, 50 থেকে 60টা। এরকম খাড়া অবস্থায় আমি কি করব, পিপির ভেতরে দিব, দিয়ে পিপির মুখটা রাবার ব্যান্ড দিয়ে বন্ধ করে দিয়ে আমরা অটোক্লেভ ড্রাম যে যেখানে জীবাণুমুক্ত করি না কেন সেখানে পিপিটা দিয়ে দিব। জীবাণুমুক্ত হওয়ার পরে পরদিন সকালবেলা ওই রাবার ব্যান্ড খুলে কাঠের গুঁড়া দিয়ে তৈরি যে মাস্টার মাদার কালচার, সেই মাস্টার মাদার কালচার থেকে আমরা যেমন অন্য সময় চামচ দিয়ে দিই, অসীম পাটকাঠির মাদার আছে নাকি দোতলায়, পাটকাঠি গতকালকে দেখছিলাম, এটা মাদার একটু আমার দিয়ে যাও, দেখাই দিয়ে দেবো। আমরা কি করব, সেই ওখান থেকে অনেকখানি মাদারি আমি ঢেলে এটার ভিতরে দিয়ে দিব, এটার ভিতরে দিয়ে রেখে দিব। কয়েকদিনের মধ্যেই দেখবেন যে পুরা পাটকাঠি গুলো সাদা মাইসিলিয়াম দ্বারা ভরে গেছে। যখন পুরাটা সাদা হয়ে যাবে তখন এটা ব্যবহার উপযোগী হবে।
আমরা ব্যবহার করার সময় স্পন প্যাকেটে যখন ইনোকুলেশন করব তখন এরকম এক একটা কাঠি নিয়ে ওই যে স্পন প্যাকেটে হোল করা থাকবে সেই মিডল বরাবর এরকম চেপে বসাই দিয়ে তারপরে তুলা লাগাই দিয়ে রাবার ব্যান্ড দিয়ে রেখে দেব। আপনার এখানে আর কিছু জানার আছে কিনা যিনি কোশ্চেন করেছিলেন, যিনি আমাকে কোশ্চেনটা করেছিলেন, বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম, কয়দিন রেখে দিতে হবে ওই পাটকাঠিটা? সাদা না হওয়া পর্যন্ত আমি পাটকাঠির একটা মাদার আনতে পাঠাইছি গতকালকে, আমাদের এখানে ইনোকুলেশন করার কথা, যদি পুরাটা না করে থাকে আমি এনে আপনাকে দেখাচ্ছি যে চেহারা কেমন হবে। পুরাটাই সাদা হয়ে যাবে, ওই পুরা পাটকাঠির গা গুলা, এই যে আমরা যে কাঠের গুঁড়ার মাদারটা দিয়ে দিলাম এই 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 মাদারটা সহ লেগে একদম সাদা সাদা হয়ে যাবে পুরাটাই। আপনি খালি চোখে দেখতে পারবেন না, পুরা পাটকাঠি গুলাই সাদা মাইসিলিয়ামে ছড়াই যাবে। আমরা ওই যে পাটকাঠির মধ্যে অনেকেই গ্রামের বাড়িতে দেখবেন গোবর লাগায় হচ্ছে রোদে শুকায় না, শুকায় গেলে জি জি একটা পাটকাঠির উপর দিয়ে একটা আস্তর তৈরি হয়, বোঝা যায় তো তাই না? এইরকম এখানে জি। ওই যে কাঠের গুঁড়ার যে মাদার দিয়ে দিলেন এটার একটা আস্তর পুরা পাটকাঠির উপর দিয়ে তৈরি হবে। আর কারো কোনো জিজ্ঞাসা আজকের ক্লাস সম্পর্কে? সম্মানিত অংশগ্রহণকারী, আজকের ক্লাস সম্পর্কে আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ম্যাডাম, এই রুমে কি গরমকালে ওয়েস্টার মাশরুম করা যাবে? আচ্ছা, ঋষি এবং ওয়েস্টার একই কালচার হাউসে আমরা চাষ করব না, একটু আলাদা ঘর লাগবে। এই কারণে লাগবে, প্রয়োজনে যদি একই ঘর বড় হয় মাঝখান দিয়ে একটা পার্টিশন দিয়ে দিয়ে করতে হবে। ঋষি থেকে আমি বলছিলাম যে অসংখ্য স্পোর ছড়ায়, চকলেট বর্ণের অসংখ্য স্পোর ছড়ায়। এই স্পোর যখন ওয়েস্টার মাশরুমের উপরে পড়বে তখন পানি স্প্রে করবেন, ওয়েস্টার মাশরুমে ঋষি স্পোর দিয়ে ওয়েস্টার মাশরুম গুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ঋষি মাশরুম হচ্ছে ওই যে যে কালার দেখলাম আমরা চকলেট বর্ণের, এই কালারের প্রচুর স্পোর ছড়ায়। আপনি যদি চান যে স্পোর কালেক্ট করে বিক্রি করবেন সেটাও সম্ভব। আমরা যদি এই র্যাকের উপর দিয়ে এই যে ফয়েল পেপার দিয়ে দেই তাহলে দেখা যায় যে ফয়েল পেপারের উপর অসংখ্য স্পোর এসে জমা হয়। এই জন্য ঋষি এবং ওয়েস্টার একই কালচার হাউসে চাষ করা যাবে না। ঋষি, ওয়েস্টার, মিল্কি, ওয়েস্টার এবং মিল্কি একই ঘরে করতে পারবেন, মিল্কি আর ঋষি আবার এক ঘরে করতে পারবেন না ওই স্পোরের কারণে। উপর দিয়ে যখন স্পোর পড়বে তখন আপনার ওই মাশরুমের কালার নষ্ট হয়ে যাবে, বাজার মূল্য কমে যাবে। আর কোনো জিজ্ঞাসা আজকের ক্লাস সম্পর্কে? ম্যাম, আমি ওয়েস্টার মাশরুমের ক্লাস করছি, আর ঋষি নেটের জন্য মাঝে মনে হয় ক্লাস কেটে গেছিল একটু। আহ, এর এই ক্লাসের ভিডিও কোন গ্রুপে পাওয়া যাবে? আমাদের এই বা গ্রুপেই পাবেন, মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং, এবং পরপর দেখেন আগের ঋষি মাশরুমের ক্লাসগুলো আমি কয়েকদিন লিঙ্ক উপরে থেকে দিয়ে দিয়েছি। আমাদের এই গ্রুপটাতেই পাবেন, মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং। এটা দেখে সার্চ দিলে পাওয়া যাবে না? হ্যাঁ, এটা লিখে সার্চ দিলেই পাবেন। এটা লিখে সার্চ দিয়ে তা ম্যাম, ভিডিওগুলোতে গেলে এই ভিডিওতে পাওয়া যাবে। জি জি, থ্যাংক ইউ। বলতেছি যে ফেসবুক বা মেসেঞ্জারে কোনো গ্রুপ আছে কি আমাদের এই তো মাশরুম ডেভেলপমেন্ট ফেসবুকে ইনস্টিটিউটে? মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং, এটাই তো বললাম ফেসবুকে, আচ্ছা আচ্ছা মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং। ম্যাম, সংক্ষেপে একটু বলবেন কি আহ, আপনার ঋষি মাশরুম এবং ওয়েস্টার মাশরুমের যে সামান্য যে পার্থক্যটুকু, এর পার্থক্যটুকু যদি একটু জানান। ওয়েস্টার এই তো যে আমি কাটার শিখেছি। কাটার ওইখানে পার্থক্য আমি যেটা দেখাই দিলাম, এই মাশরুমটা কাটবেন, যে প্যাকেটটা কাটবেন, প্যাকেটটা কাটার এইখানে সবচেয়ে বড় পার্থক্য। এই স্লাইডটা জি জি। দেখেছেন কিনা? এই যে প্যাকেটটা যেখানে কাটবেন এইখানে সবচেয়ে বড় পার্থক্য। এই যে এরকম সাইড ওপেনিং, ওয়েস্টারে আমরা ডি আকারে কাটি, এটা এরকম ডি আকারে কাটা যাবে না, এরকম ছোট একটা অংশ থাকবে এরকম স্কোয়ার শেপে 1 ইঞ্চি, অথবা এরকম এক টপ ইঞ্চি ওপেনিং, তুলা টুলা সবই থাকবে, উপর দিয়ে মাশরুম বেরোবে। এই একটা বিষয়, এই তুলা। কাটার জায়গাটাতেই সবচেয়ে বড় পার্থক্য। আর প্যাকেট তৈরির সময়
গমের সময় আপনি ইউজ করতে পারবেন। গমের ভুসির পাশাপাশি আপনি অর্ধেক গমের ভুসি অর্ধেক ধানের গুঁড়া অথবা শুধু ধানের গুঁড়া আপনি ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে খুব ভালো ফলন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যিনি পাটকাঠির মাদারের কথা জিজ্ঞেস করছিলেন, দেখেন সম্পূর্ণ পাটকাঠির মাদার যখন মাইসিলিয়াম কমপ্লিট হয়ে যাবে তখন এটার চেহারা এরকম হবে। এই যে, এই দেখেন, তখন এই যে এখান থেকে একটা একটা করে কাঠি এরকম ধরে, আমি এটা খুললে মাদারটা নষ্ট হয়ে যাবে, না খুললাম না, এই যে দেখেন, এই যে একটা আবরণের মতো পাটকাঠির উপর দিয়ে আছে, এই একটা ধরে তখন এই একটা ধরে পুঁতে দিতে হবে প্যাকেটে। এই যে দেখা যাচ্ছে মনে হয়, আমি যেটা হচ্ছে এই যে একটা 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 করে এরকম আলাদা হয়ে আসবে, এটা ধরে তখন পুঁতে দেওয়া। বোঝা গেছে কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। এই পুরোটাই ম্যাক্সিমাম দ্বারা পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন কোনো নেক টেক কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট খালি মুখে একটু তুলা দিয়ে রাবার ব্যান্ড দিয়ে এই পাটকাঠি গুলো প্রথমে হচ্ছে আমরা পানিতে ভিজাবো, ধুয়ে কচলায় নিব, তারপরে এই দেখেন খাড়া করে সাজায় এরকম পিপি ব্যাগে দিব। এই যে মুখে হচ্ছে তুলা দিয়ে এই যে পিপি এই রাবার ব্যান্ড দিয়ে অটোক্লেভ করব। অটোক্লেভ করা যখন শেষ ঠান্ডা হবে তখন এই যে এটার মুখ খুলে কাঠের গুঁড়ার মাদার যথেষ্ট পরিমাণে দিয়ে দিব, দ্রুত কমপ্লিট হয়ে যাবে। ওখানে একটা একটা করে এই যে পাটকাঠি নিয়ে তখন প্যাকেটে ইনক্লুশন করতে হবে। আর কারো কোনো জিজ্ঞাসা? ম্যাম আমি সাভার থেকে বলেন। ম্যাম সাভার থেকে ড্রাম কিনতে যাচ্ছিলাম, ওইটা কার সাথে যোগাযোগ করলে ভালো হবে? আমার বাসা গাজীপুর। গাজীপুরেই তো ড্রাম পাবেন, এই যে তেলের যে ড্রাম গুলো আছে এই ড্রাম। সাভার থেকে এত দূর থেকে ড্রাম কেনার দরকার কি? ম্যাম ওইটা ওই যে মুখটা যে ওইটা মানে সবাই বানাইতে পারে না, তো এই কারণে আর কি আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছিলাম। আমি আমি গ্রুপে ছবি পোস্ট করে দিব, এটা গাজীপুরে আপনার কাছাকাছি কোথাও নিয়ে দেখায় হচ্ছে করে নিন। সাভার থেকে এক ড্রাম গাজীপুর থেকে কিনতে আসলে অনেক কষ্ট পড়ে যাবে। ঠিক জি আছে, ম্যাম, বুঝতে পারছি। গ্রুপে একটা ছবি পোস্ট করে দিব, আমি আলামিনকে বলে দিব গ্রুপে ছবি পোস্ট করে দিলে ওটা দেখে আপনি করে নিন। আর আমি গ্রুপে দেখেন একটা ছকপত্র দিয়েছি, আপনারা যাদের পসিবল মেলে দেওয়ার তারা একটু মেলে দিয়েন, আর যারা মেলে দিতে পারবেন না তারা ওখানে কমেন্ট বক্সে দিয়ে দেন। আর যারা তথ্য অলরেডি দিয়েছেন তাদের আর দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই কোশ্চেন করতেছে মেল অ্যাড্রেস কই, ওখানেই কিন্তু নিচে মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি যে নিম্নের মেলে দিবেন। তারপরেও কোশ্চেন করতেছে মেল অ্যাড্রেস কই, আর যারা অলরেডি দিয়েছেন তাদের আর দেওয়ার প্রয়োজন নেই। তো সম্মানিত অংশগ্রহণকারী, আমরা আজকে একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমি এখন স্যারকে কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ কাপন আজকের এই প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই প্রশিক্ষণ ক্লাসে সংযুক্ত ছিলেন এবং আছেন। আমাদের সময় যেহেতু শেষ, আমরা এখন আর কিছুদিনের মধ্যেই আমরা গরমের বিভিন্ন মাশরুম চাষ করব, তার কারণ শীত শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখন বেশিরভাগ সময় আমরা গরমের যে বিভিন্ন মাশরুম এবং প্রযুক্তি সেগুলি আমরা আলোচনা করবো, এবং আমরা অলরেডি শুরু করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন যারা এই বিষয়গুলি জানতে চান। আগামীতে আরো আলোচনা হবে। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আবার সংযুক্ত হওয়ার জন্য সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে আলোচনা এখানেই আমরা শেষ করছি।